This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আবারও সরগরম বীরভূম, বিতর্কের কেন্দ্রে আবারও অনুব্রত মণ্ডল। তবে আগের থেকে পার্থক্য একটাই, এবার অনুব্রত বড্ড একা। দল কৈফিয়ত তলব করেছে তার কাছ থেকে। পুলিশ ইতিমধ্যেই মামলা করে দিয়েছে। বিরোধীদের হাতে বাড়তি অস্ত্র চলে এসেছে। জেলায় তৃণমূলের কোন দলটা যে আবারও সামনে চলে এসেছে সেটার আমার আপনার বলার অপেক্ষা রাখেন। আসুন একটু বিস্তারিতভাবে দেখি। যদি মাস্টার হও আমি ডন, আমি ডন, আমি ডন। তার একটা ফোনে বীরভূমে আমে দুধে মিশে যেত, কিন্তু তাকে যে কখনো আটি হয়ে গড়াগড়ি দিতে হবে সেটা বোধহয় কেউ ভাবেন। আইসিকে করা কেষ্টমণ্ডলের একটা ফোন কল তাকেই কুপকাত করে দিল। দলের নির্দেশ পেয়ে কেষ্ট দেরি করেননি, 40 মিনিটের মধ্যে উত্তর। কিন্তু চিঠির শেষ পর্বে একটা বিতর্কও যে উস্কে দিলেন। চিঠির শেষ অংশে অনুব্রত লিখেছেন, সত্যি আমি দুঃখিত, কিন্তু আপনাদের ভাবতে হবে 3টি মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর আমাদের আইসির সঙ্গে গালমন্দের ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? দলকে দেওয়া চিঠিতে বিতর্ক উস্কে দিয়েছেন অনুব্রত, জানিয়ে খোঁচা দিচ্ছে বিজেপি। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ, তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে? বিরোধীদের হাতে কি দলের অন্দরের কোন্দল অস্ত্রটা তুলে দিলেন কেষ্ট? যদিও মুখে কোনো চক্রান্তের কথা নেই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক, ঘুমায় নিজের রাত সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। দলের চাপে কেষ্টর মুখে ক্ষমা, কিন্তু অনুব্রত মণ্ডলের কাণ্ডকে ছোটখাটো ঘটনা বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এটা আইনের পথে চলবে, নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। তখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। ফিরহাদ মুখ খুলতেই আবারও বিতর্কের আগুনে ঘি। ওনার তো সবই পুচকে মনে হয়, মিনি মনে হয়। উনি কলকাতাকে মিনি পাকিস্তান দেখেন। তো এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবলের ঠেলায় কোনটা যে পুচকে আর কোনটা যে ফচকে, আসলে সরকারটাই ফচকে সরকার হয়ে গেছে। তাহলে ওদের তৃণমূলের দলের মধ্যে একজনকে যখন গালাগাল দেয়, শায়েস্তা দেয়, তাহলে এরকম তার মা বোনকে টানাটানি করে। মমতা ব্যানার্জি অনুব্রতর ব্যাপারে কি ব্যবস্থা নেন সেটা আমি দেখব। ঘটনা যে পুচকে নয় সেটা তৃণমূলের অবস্থানেই স্পষ্ট। বিরোধীরা ইস্যু পেয়ে গিয়েছে। বিজেপি 9 জুন বীরভূমে একাধিক কর্মসূচি নিচ্ছে। এদিকে পুলিশের করা এফআইআরে অনুব্রত মণ্ডলকে শনিবার হাজিরা দিতে হবে থানায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে আবারও আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন, সংকীর্ণ স্বার্থে অসত্য প্রচার করেছেন, রাজনৈতিক স্বার্থেই সরকারের উন্নয়নমূলক কাজকে খাটো করা হয়েছে। একই সঙ্গে তিনি এটাও লিখেছেন, প্রধানমন্ত্রীর মতো সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির থেকে এই ধরনের মিথ্যাচার অনভিপ্রেত। তথ্যসহ রাজ্যের জনমুখী প্রকল্প এবং আলিপুরদুয়ারের উন্নয়নের তালিকাও পোস্টে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। সমর্থন জানাচ্ছে বামেরা। উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কবিল উদ্দিন শেখ। ইতিমধ্যেই কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হয়েছেন প্রয়াত নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। শুক্রবারই তিনি মনোনয়নপত্র জমাও দিয়ে দিয়েছেন। বিজেপি এই কেন্দ্রে কাকে প্রার্থী করে তা নিয়ে জল্পনা এই মুহূর্তে চলছে। 2016 এবং 2021 দুবারই কালীগঞ্জ আসন, সেখানে বামেদের সঙ্গে জোট করে কংগ্রেস লড়েছিল। 19 জুন কালীগঞ্জ উপনির্বাচন রয়েছে। ভোট গণনা হবে আগামী 23 জুন। এবার আসে আবহাওয়ার খবরে। নিম্নচাপের বৃষ্টিতে উত্তরে কি বিপদ, এ প্রশ্নের উত্তর সময় বলবে। উত্তর সিকিমে প্রবল বর্ষণে তিস্তা ফুঁসছে। তিস্তা তীরবর্তী অঞ্চলে সতর্কতা জারি হয়েছে। ভুটানের জলে ডোবার আশঙ্কা ডুয়ার্সে। রবিবার উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভুটানেও। দুর্যোগের আশঙ্কায় ঘুম উড়ে গিয়েছে ভুটান সীমান্তের লালুয়া বানারহাট ব্লকের মানুষজনের। এলাকাবাসীকে সতর্ক করতে হাতিনালা এবং আশপাশে মাইকিং করা হচ্ছে। মাইকিং করছে বানারহাট ব্লক প্রশাসন।
উত্তরবঙ্গে বর্ষা এসে গিয়েছে, এবার দক্ষিণবঙ্গের পালা। বর্ষা আসা মানে যেমন সুখবর তেমনই উদ্বেগ তো রয়েছে। ফি বছর ডিভিসির ছাড়া জলে হাওড়া হুগলি ভেসে যায়, আমরা সেই ছবি দেখেছি। তা নিয়ে প্রতিবারই ডিভিসির দিকে রাজ্য সরকার আঙুল তোলে। এবারেও রাজ্য সরকার বলে রেখেছে যে জল যেন আস্তে আস্তে ছাড়া হয়। কিন্তু ডিভিসির চেয়ারম্যান তিনি বলেই দিয়েছেন যে মুম্বাই বেঙ্গালুরুর মতো ঝেঁপে বৃষ্টি হলে জল ছেড়ে দেওয়া ছাড়া গতি নেই। 2024 অন্তত 2 দফায় বন্যার মুখে পড়ে হাওড়া হুগলি। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় 2 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়তে বাধ্য হয় দামোদর ভ্যালি কর্পোরেশন। বন্যা পরিদর্শনে বেরিয়ে ডিভিসির উপরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। আরও একটা বর্ষা হাজির হওয়ার মুখে, এবং তার আগেই অশনি সংকেত শুনিয়ে রাখলো ডিভিসি। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির তরফে কিন্তু অশনি সংকেত দিয়েই রাখলো। তারা সাংবাদিক বৈঠকে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে যদি মুম্বাই ব্যাঙ্গালোরের মতো বৃষ্টি হয় তাহলে বাঁধের জল ছাড়তেই হবে। অর্থাৎ অল্প সময় বেশি বৃষ্টি হলে জল ছেড়ে দেওয়া ছাড়া গতি নেই। এবার যেটা আমরা ঠিক করেছিলাম, we decided that if we have to release, we will not exceed the limit of 50,000 cusecs at any point of time. 4 দিনের রেইনফল একদিনে যদি পড়লে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল মুম্বাইতে one day they got the entire season rain, monthly rainfall in one shot. Bangalore also. বর্ষা আসার আগেই বেঙ্গালুরু ডুবেছে মুম্বাইয়ের বিস্তীর্ণ তল্লাট, নেপথ্যে ধারাবর্ষণ। আসলে বেশি বৃষ্টি হলে জল ধরার জায়গা নেই। ডিভিসির চেয়ারম্যান স্বীকার করেছেন ঠিকভাবে পলি উত্তোলন না হওয়ায় ডিভিসির 4 বাঁধের জল ধারণ ক্ষমতা 34 থেকে 36% পর্যন্ত কমে গিয়েছে। তাহলে জল যাবে কোথায়? ডিভিসির স্বীকারোক্তি রুখে নিয়ে সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলছেন, মন্ত্রী যে কথাটা বলেছেন তিনি কত দক্ষতার সঙ্গে সব খবর নিয়ে তিনি বলেন। আজকে তো আপনারা বুঝতে পারলেন এত বছরের পুরনো ড্যাম সিল্টেশন। এটা একমাত্র উত্তর ডিসিল্টেশন করতেই হবে। বর্ষা আসার আগে আর পলি তোলার উপায় নেই। বর্তমান পরিস্থিতিতে কিভাবে বন্যা মোকাবিলা সম্ভব তা নিয়ে 29শে মে রাজ্য সরকার ও ডিভিসির সঙ্গে বৈঠক হয়েছে। রাজ্য জানিয়ে দিয়েছে এক লপ্তে জল ছেড়ে দেওয়া যাবে না। জল নিচের দিকে নামবে, এ তো উপর দিকে উঠবে না। তো রিসিভিং পয়েন্টে বাংলা, ডুবছে বাংলা, পচে মরছে বাংলা, ক্ষতি হচ্ছে বাংলা। গত বছর মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধির নাম প্রত্যাহার করা হয়েছে। এবছর কি তিনি থাকবেন? উচ্চ লেভেলের বিষয় বলে উত্তর এড়িয়েছেন সেচমন্ত্রী। সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। এবার আসি মোহাম্মদ ইউনূসের কথায়। বিদেশের মাটিতেও মুখ পুড়ল তাঁর। জাপানে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টাকে। ইউনূস বিরোধী স্লোগান জাপানের প্রবাসী বাংলাদেশিদের। জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভের জেরে ইউনূসের বেশ কিছু কর্মসূচির সময় পিছিয়ে যেতে তারা বাধ্য হন। বিদেশের মাটিতেও এক প্রকার মুখ পুড়ল মোহাম্মদ ইউনূসের। ইউনূস বিরোধী স্লোগান উঠছে সেখানে জাপানে, সে ছবি আপনারা দেখছেন। অন্যদিকে বিহার থেকে আবারও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর ছিল তুনের একটা মাত্র তীর। সন্ত্রাসবাদ ফনা তুললে গর্ত থেকে বের করে থেঁতলে দেব, হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। ऑपरेशन सिंदूर में भारत की जो ताकत दुश्मन ने देखी है, लेकिन दुश्मन समझ लें ये तो हमारे तर्कस का केवल एक ही तीर है। आतंकवाद के खिलाफ भारत की लड़ाई न रुकी है न थमी है। आतंक का फन अगर फिर उठेगा तो भारत उसे बिल से खींचकर कुचलने का काम करेगा।
পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলায় নিহত শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কানপুরের চেকারি বিমানবন্দরে শুভমের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই চলছে, চলবে। প্রয়াত শুভমের স্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। পরে এক্স হ্যান্ডেলে শুভমের পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। 26শে মে শুভমের বাড়ি গিয়েছিলেন রাহুল গান্ধী। আর কোনো অজুহাত কাজ করবে না, অজুহাত নয়। এবার হাফিজ সঈদ, মাসুদ আজহারকে হাতে চাই। গোয়ায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন, নিজের স্বার্থে পাকিস্তানকে তার মাটিতে গড়ে ওঠা জঙ্গিদের নার্সারি ভেঙে ফেলা উচিত, ভারতের হাতে তুলে দেওয়া উচিত হাফিজ সঈদ, মাসুদ আজহারকে। আর এই দুজন শুধুমাত্র মোস্ট ওয়ান্টেড জঙ্গি নয়, রাষ্ট্রপুঞ্জের তৈরি জঙ্গি তালিকাতে হাফিজ সঈদ এবং মাসুদ আজহারের নাম রয়েছে। पाकिस्तान के हक में यही बात होगी कि वह अपनी जमीन पर चल रही आतंकवाद की नर्सरी को अपने हाथों से उखाड़ देंगे। इसकी शुरुआत उसे हाफिज सईद और मसूद अजहर जैसे आतंकवादियों को भारत के हाथों में सौंपने से करनी चाहिए। यह दोनों न केवल भारत में मोस्ट वांटेड टेररिस्ट की सूची में हैं, बल्कि ये यूनाइटेड नेशंस की डेजिग्नेटेड टेररिस्ट की लिस्ट में भी शामिल हैं। নিশিযাপনের নতুন বিধিনিষেধ। শিলিগুড়িতে রাতে পাব এবং মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত। শিলিগুড়ি পুরসভা রাত 12টায় সমস্ত পাব বন্ধ করতে হবে। মদের দোকানের ক্ষেত্রে এই সময়সীমা রাত 10:30। বোর্ড মিটিং এর পর এমনটাই জানিয়েছেন মেয়র গৌতম দেব। বার এবং পাব আমরা শিলিগুড়ির মতো শহরে আমাদের মনে হয়েছে যে মধ্যরাত্র 12টার পরে এই নাইট লাইফটা মানুষ বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা নিতে পারছে না, এবং এটা সীমান্তবর্তী এবং বিভিন্ন রাজ্যের সীমানা, বিহার, অন্যান্য জায়গা, পাহাড়, বাইরে থেকে প্রচুর মানুষ বিশেষ করে শনি রোববারে এসে যান। সেই জন্য আমরা ইউডিএম এর ডিপার্টমেন্টে গভর্নমেন্টের কাছে বলেছি যে গভর্নমেন্ট এটা ইউডিএম এর ডিপার্টমেন্ট তারা বিবেচনা করে রাত্রি 12টায় যদি এগুলো বন্ধ করায়, আর যেগুলো অফ শপ আছে সেটা 10:30টার পর আমরা বন্ধ রাখার প্রস্তাব আজকে দিয়েছি। অবৈধ বাজি কারখানা থেকে উদ্ধার হয়েছে গান পাউডার, বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির বেশ কিছু সরঞ্জাম পাওয়া গিয়েছে। 4 জন মহিলা সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের ফরিদপুর গ্রামের দাসপাড়া থানার রেজিনগর থানার এলাকা এটি। ধৃতদের মধ্যে 2 জন বাজি কারখানার শ্রমিক। আপনাদের আরও একবার জানাবো, মুর্শিদাবাদের ফরিদপুর গ্রামের দাসপাড়ায় হানা দেয় রেজিনগর থানা। ধৃতদের মধ্যে 2 জন বাজি কারখানার শ্রমিক। মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।